লাগাতার ইহাম কল দিয়েই যাচ্ছে মায়রার ফোনে। মেয়েটা বিরক্ত মুখে চোখের পানি নির্গত করতে করতে নির্লিপ্ত ভঙ্গিতে ফোনের দিকে তাকিয়ে আছে। একবার দুবার রিং হয়ে হয়ে কেটে যাবার পর আবারও কল আসছে, কিন্তু মেয়েটা না ফোন কেটে দিচ্ছে আর না তো ধরছে। এক নজরে অবহেলায় বিছানার উপর পড়ে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে নাক টানছে। টপ টপ করে পড়া পানিতে গাল ভিজে একাকার, তার গায়ের ওড়নাটাও অনেকখানি ভিজে উঠেছে। ইহাম আবারও কল দিয়েছে। মায়েরা নাক টেনে চোখের পানি মুছল। পাশ থেকে মিথিলা এবার নীরবতাকে মারিয়ে শান্ত গলায় বলল, কি হচ্ছে কি মায়েরা? বাচ্চামি না করে কলটা ধর, তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। না, ধরবো না কল। ওই অসভ্য চরিত্রহীন লোকটার কল আমি কিছুতেই ধরবো না। হি ইজ এ চিটার। ফোন করতে করতে মরে যাক সে। এটা কি ঠিক বল? আর তুই যেটা করলি সেটার বেলায় ঠিক হয়েছে, একদম বেশ করেছি। আমাকে উনি দেখাতে পারলে আমি কেন পারবো না? বিষয়টা তোর দিক থেকে যেমন পুরোটা সত্যি নয়, অমনটা তো ওনারাও হতে পারে। তুই একটু কথা বলে দেখ। বুঝলাম না আপু, তুমি ওনার দিক টানছো কেন বলো তো? সে কি তোমায় জাদু টাদু করেছে? হঠাৎ করে তার পক্ষ নিচ্ছ? কারণ উনি এগোতে চাইছে আর তুই ঘাওড়ামি করে নিজের জায়গায় বসে আছিস। পরিস্থিতি না বুঝে রিয়াক্ট করা, হেলামি করার মানে কি মায়রা? উনি কল করেছে, তুই একটু রিসিভ করে কথা বল ওনার সাথে, দেখ কি বলে। ওনার কাছে জিজ্ঞাসা কর বিষয়টা নিয়ে। মায়েরা কেঁদে কেটে একাকার, চোখ ফুলে গিয়েছে তার। লোকটা এতক্ষণে অসংখ্য বার কল দিয়েছে, কিন্তু ওর ঝাপসা চোখ বারবার ঘন্টাখানেক আগের ওই বিশ্রী দৃশ্যটা তার বুক ভার করে দিয়েছে, ফুফিয়ে তুলছে তাকে। দুই হাত দিয়ে আবারও চোখের পানি মুছে ভাঙা ভাঙা গলায় জবাব দিল, ওনার মতো বাজে মানুষের সাথে আমার একটুও কথা বলতে ইচ্ছে হচ্ছে না। উনি একটা খারাপ মানুষ। আর তুই যেটা করলি, বেশ করেছি। আমি একা কষ্ট পাবো? উনি গা ছেড়ে ভাসবেন কেন? উনিও একটু জ্বলুক। আর জ্বালা, উনি আমাকে না, জানি না, আমাকে পছন্দ করে না তো। মায়েরা আবারও কেঁদে উঠল, এবার একটু শব্দ তুলে। মিথিলা আওয়াজ করে দম ছাড়ল, বিড়বিড় করে বলল, মামা, এত তাড়াতাড়ি তোকে কেন বিয়ে দিল মায়েরা? যে বিষয়টা একটু কথা বলে ক্লিয়ার করে মিটমাট করা যায়, সেখানে তুই জেদ দেখিয়ে আরো জটিল করছিস। বিষাদের সময় বড্ড বেশি তিক্ত আর কঠিন হয়। এই সময় যেন ফোরাতেই চায় না। বুকের ভেতর বিষাক্ত ছুরি একের পর এক আঘাত করে। হৃদয়টা বিষিয়ে ওঠে তীব্র যন্ত্রণায়। কাল সারা রাত ঘুম হয়নি মায়রার। চোখ ফুলে টইটম্বুর, মুখটা ফোলা লাগছে। বিবশ মলিন চিত্রে রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে। চোখগুলি ছলছল করছে পানিতে, আর ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছারখার। ঝাপসা চোখে বারবার ভেসে উঠছে কালকের দৃশ্যটা। ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটা মুগ্ধ চোখে তার দিকেই তাকিয়ে আছে, আর সে ক্যামেরার দিকে। ওইটুকু ছবি তার মনে আলোড়ন তুলেছে। এটা কি কলেজের সেই শাড়ি পরা মেয়েটা যাকে সে পছন্দ করে? ওই মেয়েটাকে পছন্দ করলে তাকে কেন বিয়ে করলো? বিয়ের পরও কি ওই মেয়েটার সাথে তার সম্পর্ক চলে? এর বেশি ভাবনা উদয় হলো না তার ভগ্ন হৃদয়ে। দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তো। নিচ থেকে আন্তারা বেগম চেঁচিয়ে উঠলেন, মায়রা, আম্মা, কই তুই? দেখ তো কে এলো, কলিং বেল বাজছে, একটু খুলে দিয়ে যা মা। ধ্যান ভাঙলো মায়রার। চোখের পানিটুকু মুছতে মুছতে ঘড়ির দিকে তাকালো। 12টা 24 বাজে। এই সময়ে কে আসবে? ফুপা গিয়েছে আড়তে। মিথিলা আপুও তো বলল সে চলে যাবার আগেই ফিরে আসবে, 3টা নাগাদ হবে সেটা। তাহলে ক্ষীণ কণ্ঠে ফুপিকে জিজ্ঞাসা করলো, কে এসেছে ফুপি? দেখ তোমার কে এলো। ভাই কিংবা তুহিনী কি চলে এলো নাকি তোকে নিতে? আন্তারা বেগমের হাতে তখন আতপ চালের ডো। ভাই আর ভাই বউয়ের জন্য পোয়া পিঠা আর পাটিসাপটা পিঠা বানাচ্ছে। বিকালে মায়েরারা চলে যাবে, সাথে দিয়ে দিবে। মায়েরা আনমনে বিষণ্ণ মুখে গিয়ে দরজাটা খুলে দিল।
ক্লান্ত নির্ঘুম ফোলা চোখগুলি নিয়ে সামনে তাকাতেই ভীষণ আশ্চর্য হলো। বিস্ময়ে হৃদয় ধাক্কা খেল তার। আচমকা দুই পা আপনা আপনি পিছিয়ে গেল। বিস্মিত চোখগুলি বিমূঢ় স্থির হয়ে রইল দরজার ওপাশে। কালো শার্ট প্যান্টের আবরণে মোড়া সামনের সুদর্শন লোকটির শান্ত স্বরে বলে উঠল, ভেতরে আসতে দিবে নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে? চরম পর্যায়ে বিস্ময়ে হতবাক কাটিয়ে কিছু বলার পূর্বেই, কে এসেছে রে মাইরা? আম্মা? বলতে বলতেই আন্তারা বেগম এগিয়ে এলেন। দরজার ওপারে নতুন জামাইকে দেখে তিনিও বিস্ময়ে তবদা খেলেন। হতবাকে এবার তিনি নতুন জামাইকে দেখে আবারও মেয়ের দিকে ফিরলেন। আকস্মিক ঘটনাটা ওনাকে বাকরুদ্ধ করে তুলেছেন। অত্যন্ত ভদ্রভাবে ইহাম প্রথমে সালাম জানালো, আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ঘর কাটিয়ে উঠতে না পারলেও সম্বিত ফিরল আন্তারা বেগমের। তিনি আহ্লাদ গলায় জানালেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো আসো, ভেতরে আসো। ইহাম ভেতরে প্রবেশ করতে করতে ঠোঁটে খানিকটা হাসি তুলে জানতে চাইল, আমাকে বোধহয় আশা করেননি এই সময়, তবু চলে এলাম। ভদ্রমহিলা বিব্রত বোধে পড়লেন। নতুন জামাইকে এখনো দাওয়াত করা হয়নি, অথচ জামাই নিজে থেকেই চলে এসেছে। যদিও তিনি জানেন মায়েরা এখানে বলেই হয়তো জামাই এসেছে, কিন্তু ওনার ভাবি তো আর কিছু জানায়নি। সেই হিসাবে উনি পরে করে নিবেন ফাতেমা বেগমের সাথে। মুখে অল্প হাসি ফুটিয়ে তিনি জবাব দিলেন, আসলে বাবা, তুমি তো নিজের চাকরিতে বেশি ব্যস্ত থাকো চট্টগ্রাম, ঢাকাতেও খুব একটা বেশি আসা হয়নি এই কয়েক মাসে, তাই আর কি। ঠিক আছে পুপি, আপনি শান্ত হন, এত টেনশন করতে হবে না, এইগুলি একটু রেখে দিন প্লিজ। 5 প্যাকেট মিষ্টি আর অনেকগুলো ফলমূল হাত ভর্তি প্যাকেটগুলি দেখে আন্তারা বেগম কড়া গলায় বলেন, এত কিছু কে আনতে বলেছিল তোমায়? কে খাবে এসব? এত সব আনার কি দরকার ছিল? প্রয়োজন ছিল পুপি, যতই হোক নতুন জামাই বলে কথা। ইহা মায়রার দিকে তাকাতেই কথাটা বলল। মেয়েটা এখনো বোধহয় বিস্ময়ের ধাক্কাটা সামলাতে পারেনি, তাই তবদা খেয়ে এখনো অবধি দরজার কাছেই দাঁড়িয়ে আছে। ইহামকে ওই দিকে তাকিয়ে থাকতে দেখে আন্তারা বেগম চাইলেন। মায়রাকে জোর গলায় বলেন, কিরে মেয়ে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? জামাইকে নিয়ে মিথিলার পাশের রুমটায় যা, একটু হাতে মুখে পানি দিয়ে বিশ্রাম করুক। মায়েরা একটু নড়ে চড়ে উঠল, শান্ত চাহনি দিয়ে দেখল ইহামকে। তার মাঝে কালকের এত বড় একটা অঘটনের কোনো রেশও দেখতে পেল না সে। মনে মনে বারবার ভাবতে লাগলো, এই লোকটা এখানে কেন? চট্টগ্রাম থেকে এলোই বা কবে? মায়রার পিছু পিছু এগিয়ে গেল ইহাম। ঘরে ঢুকে আগে দরজাটা লক করলো। তাকিয়ে দেখতে পেল মায়রা অদূরে চুপটি করে থম মেরে দাঁড়িয়ে আছে। খুব বেশি প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে এগিয়ে গেল। মায়রার কাছাকাছি গিয়ে মৃদু স্বরে ডাকল, মায়রা বলে। ফুঁসে উঠল মেয়েটা। এতদিনের জমানো রাগ জেদ দমিয়ে রাখতে পারল না। আকস্মাতে ইহামের বুকে ধাক্কা মারল। চোখ ভর্তি পানি নিয়ে ক্ষোভ মিশিয়ে শুধালো, কেন এসেছেন আপনি? কি চাই এখানে? ছেলেটা খানিক নড়ল আশাতীত ঘটনায়, তবুও ক্ষেপল না সে, বরং শান্ত গলায় বলল, মায়েরা শোনো, তোর কোনো কথা শুনবো না আমি। তুই কেন এসেছিস এখানে? চলে যা। মায়েরা তুই তোকারি কিন্তু আমি একদমই সহ্য করতে পারি না, সাবধান করছি। তাতে আমার ড্যাশ ছেঁড়া। তোর মতো অসভ্য লুচ্চা বেটাকে আমি সম্মান দিব? তুলুতুলু করবো ভেবেছিস? তুই একটা খারাপ লোক। চোখের পানি ছেড়ে আবারও ধাক্কা দেবার জন্য 2 হাত বাড়িয়েছে, অমনি ক্ষিপ্র ইহাম তার বাহু আঁকড়ে ধরল। গরম চোখের ভাষায় শান্তভাবে শুধালো, এসব কি ধরনের ব্যবহার মায়েরা? তুই একদম আমায় ধরবি না, হাত ছাড়। ছাড় বললাম। অসভ্য লুচ্চা বেটা, চরিত্রের ঠিক নেই, প্রতারক একটা। মায়েরা কেঁদে কেটে অস্থিরভাবে ছটফটালো ইহামের হাত ছাড়ানোর জন্য। ওই মানুষটা হাত ছাড়ছে না বলে বুঝি তার আরো রাগ হলো। চোখের পানির বেগ বাড়িয়ে আরো অস্থির হয়ে ছটফট করলো। ইহাম চাপা ক্ষোভ গলায় ঢেলে হিস হিসিয়ে বলল, অনেকক্ষণ ধরে তুই তোকারি করছো, শান্ত আছি বলে ভেবো না মেন নিব এর বেশি। তুই আমার হাত ছাড়। কথাটা সম্পূর্ণ করার আগেই ইহাম দাঁত পিষে আগুন চোখে তাকালো মায়রার দিকে। আচমকা ডান হাতের মুঠে মায়রার 2 হাত চেপে শক্তভাবে বাঁ হাত পেঁচিয়ে ধরল তার ললিত কোমর।
হঠাৎই এমন আক্রমণে নুয়ে গেল মায়েরা। অস্বস্তিও হলো খুব, তবুও নড়ে চড়ে নিজেকে ছাড়বার প্রয়াস করলো। দাঁত কটমট করে কিছু বলার আগেই ইহাম ফিসফিস আওয়াজে বলল, একদম চুপ করে দাঁড়াও, আর একটুও নড়লে গলা চেপে ধরবো। অনেকক্ষণ বিয়াদবি করছো, হয়েছে কি তোমার? এত উদ্ধত্তপূর্ণ আচরণ কেন করছো? এটা সিন ক্রিয়েট করবার জায়গা নয়। তা তোমার মাথা মোটায় ঢোকে না বলদ? ফাতরামি না করলে ভালো লাগে না, তাই না? আর একটুও বেয়াদবি করে দেখো তোমার হাল আমি কি করি। পানি ভর্তি চোখ গুলি নিয়ে মায়েরা চট করে তাকালো। নির্লিপ্ত সেই চাহনিতে শত বোবা অভিযোগ ঠাসা ছিল। মানুষটার লাল চোখ আর রাগান্বিত মুখ দেখে খানিকটা ভোরকে চুপ করলো সে। নীরবই আস্তে করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। এক চুলও নড়তে পারল না ওই বলিষ্ঠ ও কাঠপেটা দেহের বন্ধন থেকে। বরং ইহাম আরেক ধাপ নিজের কাছে নিয়ে এলো তাকে। শান্ত গভীর দৃষ্টি দিয়ে চঞ্চল চোখে দেখছে মায়রাকে। এই মুহূর্তে তার রাগ জেদের বদলে অস্বস্তি হচ্ছে। কপালে সরু সরু দাগ ভেসে উঠল তার। মানুষটার চাহনি তাকে অস্থিরতায় নিয়ে গেল। কোমল কণ্ঠে মৃদু আওয়াজ তুলে বলল, কেঁদে কেঁদে চোখ মুখের একই হাল করেছো বিয়াদব মেয়ে। মায়েরা স্নিগ্ধ নজরে তাকিয়ে দেখলো লোকটাকে। পরক্ষণেই মুখ ঘুরিয়ে ফেললো অন্যদিকে। কোনো জবাবও দিল না। আবারও শান্ত গলায় বলল ইহাম, এই দিকে তাকাও। তেড়ামি না করে এদিকে তাকাও মায়েরা। মায়েরার এবার খুব কান্না পেল। হঠাৎ লোকটার নরম গলার আওয়াজ যেন তাকে ভেতরের সব ফাঁপাটা ঝেড়ে বের করে দিতে চাইছে। চেয়েও পারছে না এই নিষ্ঠুর লোকটার সামনে না কেঁদে থাকতে। অবাধ্য বেয়াদব চোখগুলিও তার কথা শুনছে না। অনর্গল পানি পড়েই যাচ্ছে। ইহাম আরো মোলায়েম গলায় ডাকলো, মায়েরা আমার দিকে তাকাও প্লিজ। কান্নার বেগ বেড়ে গেল আচমকায়। থেমে থেমে ফুপিয়ে উঠছে মেয়েটা। লাল লাল চিকন ঠোঁটগুলি অনবরত কাঁপছে। ফোলা গালগুলি রক্তিম হয়ে উঠেছে। সবকিছু একবার ভালো করে যাচাই করে ইহা মৃদু আঁচে হেসে উঠল। নীরব রুমটায় লঘু আওয়াজ তুলে বলল, সারা রাত কেঁদেছ কি আমার জন্য? মানুষটার হাসি দেখে কষ্টে বুক ফেটে গেল তার। এভাবে কাঁদছে আর সে ওই লোকটা হাসছে। তার কান্নায় হাসি পাচ্ছে পাষাণ মানুষটার। একটুও কষ্ট হচ্ছে না তার। কথাটা বলতেই গলা জড়িয়ে আসতে লাগলো। তবুও থেমে থেমে জবাব দিল, আপনার জন্য কাঁদবো কেন? কে হন আপনি? আই অ্যাম ইয়োর হাজবেন্ড। ননসেন্স। একদম না, আপনি আমার কেউ হন না। ছাড়ুন আমাকে আর এখান থেকে যান। আমি তোমায় নিয়ে যেতে এলাম। আশ্চর্য হলো মায়েরা। চকিত বিস্ময় নিয়ে তাকালো নির্বাকে। অতঃপর বলল, আপনি নিয়ে যাওয়ার কে? কেন যাব আপনার সাথে? আপনি আগে আমার হাত ছাড়ুন। ও, একটুও নড়বে না। ভালো করে কথা বলছি বলে ভেবো না কাল রাতের সবটা ভুলে গিয়েছি, তাই চুপচাপ থাকো। আপনার সাথে আমি থাকবো না। কাল বলিনি আপনায়? এরপরও কেন এসেছেন? ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে কিছুতেই যাব না। আপনি একটা খারাপ লোক। মানুষকে ঠকান, মিথ্যা বলেন। চরিত্রের ঠিক নেই আপনার। কেঁদে কেঁদে কথাগুলো বলল মায়েরা। মেয়েটার এমন কান্নার জোর দেখে আবারও গুঁড়ো হাসলো ছেলেটা। এটা যেন তার ধারণার ঠিক প্রমাণ পাবার হাসি। পেছন দিকের হাতের বাঁধন ছেড়ে দিল ইহাম। বা হাতটা এখনো মেয়ের কোমরে জড়ানো। ডান হাত দিয়ে মায়রার এলোমেলো চুলগুলি আলতো করে গুছিয়ে দিচ্ছে। মায়রা অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইহামের দিকে। মানুষটার একটু পর পর এক এক রকম আচরণ তার বিরক্ত লাগছে, যন্ত্রণা দিচ্ছে। হাত ছাড়া পাবার পর সে নিজেকে ছাড়াতে চাইলে ইহাম এবার দুই হাতে তার কোমর পেঁচিয়ে ধরে। একেবারে নিজের সাথে মিশিয়ে নিতেই মায়রা থমকে যায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। নিজেদের শেষ দূরত্বটুকু ঘুচিয়ে নেয় ইহাম। মন্থর গতিতে মায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে শান্ত স্বাভাবিকভাবে হিম কণ্ঠে জানালো, আমি সবার মতো না। অন্য পুরুষের মতো খুব বেশি রোমান্টিক কিংবা আদুরে নই। এসব আমার স্বভাব বিরুদ্ধ। আদুরে আহ্লাদে গদগদ হয়ে যাওয়া আমার আর ধাতে নেই মায়রা। মায়রা নীরবে কাঁদছে। ভেতরে তার অদ্ভুত ঝড় তুলেছে। এত কিছুর পরও এতদিনে এই মানুষটাকে সে পছন্দ করে।
তার এত কাছাকাছি আসা, শরীরের মিষ্টি সুবাস, উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া তাকে দিশেহারা করে দিচ্ছে। তবুও এই মানুষটাকে চেনে না সে, ভেতরের কথা জানে না, ওই ছবির রেশও কাটতে পারছে না। আর ওই পছন্দের নারী, রাগে জিদ্দে কম্পিত ঠোঁট নিয়ে মায়েরা আবারও নিজেকে ছাড়াতে চাইলে ইহাম বাঁ হাতটা নিজের মায়রার মাথার পেছনের দিকটায় ধরে রাখলো, যেন একটু নিজের কপালের থেকে সরে না যায় মায়রা। ওভাবেই প্রশ্ন করে উঠল, ছবিটা কি আমার আইডিতে পোস্ট করা হয়েছিল মায়রা? ওটা কি আমি পোস্ট করেছিলাম? স্তব্ধ হয়ে গেল মায়রা, একদম নিস্তেজ হয়ে গেল। জড়বস্তুর মতো ঠায় দাঁড়িয়ে থাকলেও চোখের পানি তার শেষ হচ্ছে না। ছবিটা যদিও ইহাম পোস্ট করেনি, ইশরাত জাহান তনয়া নামের একটা আইডি থেকে পোস্ট করা হয়েছে। তবে ছবিতে তো মানুষটা ছিল। তাহলে মেয়েটা শাড়ি পরাও ছিল, দেখতেও সুন্দর। কলেজের শাড়ি পরা প্রথম ক্রাশ খাওয়া মেয়েটা বুঝি ওটাই? ভেতরটা জ্বলে উঠল যেন মায়রার। তবুও তার পিঠে নিজের করা একটা অকামও মনে হলো, ঘাবড়ালো সে। তনয়া আমাদের কর্নেলের মেয়ে, ও পছন্দ করে আমায়, তবে আমার দিক থেকে জিরো। শুদ্ধ সভ্য মানুষটাকে কি করে তুমি চরিত্রহীন বানিয়ে দিলে? উত্তর দিতে পারল না সে। স্বস্তিও পেল না ইহামের উত্তরটাই। মনে হলো লোকটা মিথ্যা বলছে তাকে। আবারও আহত সুরে বলল, তাতে আমার কি? আমার কিছু যায় আসে না। আপনি তো আর আমার কেউ নন যে আপনি কি করেন না করেন, কে আপনায় পছন্দ করলো, কাকে আপনি করলেন, তাতে আমার মাথা ব্যথা হবে? আপনি শুধু আমায় ছাড়ুন। রাতভর কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছ কেন তবে? আপনি এসে দেখেছেন আমি কেঁদেছি? তোমার চোখ মুখ ফোলা কেন তাহলে? আনন্দে খুশিতে আমার মনটা আজকাল খুব বেশি ভালো থাকে, তাই বেশি বেশি ঘুম হয়, এই কারণেই। এবার ছাড়ুন। ওয়েট, নড়ো না একদম, আগে কথা শেষ করতে দাও। কাল যে এতবার আমি কল দিলাম, তুমি রিসিভ করলে না কেন? মায়েরা নিরুত্তর, কোনো জবাবই সে দিতে পারল না। আবার ইহাম বলল, সেটাও বাদ দিলাম, তবে তোমার দুঃসাহসের কথা। কাল আমায় কি পাঠিয়েছিলে তুমি? এত বড় স্পর্ধা কাকে দেখালে? একবারও ভেবেছিলে পরিণতি যে ভয়াবহ হতে পারে? তার ধারণা তোমার হৃদয়ে স্থান পায়নি বেয়াদব মেয়ে? আঁতকে উঠল মায়েরা। রাগে দুঃখে জিদের মাথায় সে ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছে। তার ধারণা সে রাখে, তবে পরিণাম কি হতে পারে তার ধারণা সে কাল থেকেও মনে আনেনি। আজ থেকে 5 মাস আগে রিফাত নামের একটা ছেলে তাকে প্রপোজ করেছিল, তারই ভার্সিটির নাম করা বড় ভাই। অনেক বোঝানোর পর ছেলেটাকে বোঝাতে সফল হয়েছিল সে প্রেম ট্রেম না করে ফ্যামিলির পছন্দে বিয়ে করবে। ছেলেটা তখন বিয়ের জন্য প্রস্তাব দিছিল না। কি মনে করে কি বুঝলো সে জানে না। তখন রিফাতই তাকে রেস্টুরেন্টের খাবার অর্ডার করেছিল একদিন। ঝামেলার ভয়ে মায়েরা রাজি হয়েছিল। তখনই কিছু ছবি না চাইতেও তোলা হয়েছিল তার। ইহামের ওপর জিদ করে সেই রিফাতের সাথে একটা ছবি কাল তাকে সেন্ড করেছিল। গটগট করে লিখেও দিয়েছিল, রিফাতের সাথে আমার সম্পর্ক আছে, আপনার থেকে ও অনেক ভালো, ওর কাছে আমি অনেক ভালো থাকবো, আপনি প্লিজ আমাকে তাড়াতাড়ি করে ডিভোর্স দিয়ে মুক্তি দিন না। আপনাকে আমার একদমই সহ্য হচ্ছে না, অসহ্য লাগে। আপনি খুব খারাপ আর অসভ্য একটা লোক। রাগের মাথায় কাজটা করে ফেললেও পরে বুঝেছে বিষয়টা একদমই ঠিক হয়নি তার। না জানি এই ঝড় কোন দিক দিয়ে বয়ে যায়। ইহামের নিঃশ্বাস ভারী হলো। ঘন ঘন তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে বা হাত জোরালো করলো মায়রার চুলের গোছে। অদ্ভুত ঘোর লাগা কণ্ঠে শুধালো, কি বলেছিলে মনে আছে তোমার মায়রা? আবারও কথার ধরন একটু পরিবর্তন হলো মায়রার। ওই কণ্ঠে গা শিউরে তুলল। ভয় ঝুঁকে বসলো তার অন্তরের দিকে। গলা কাঁপলো জবাব দিতে গিয়ে। লোকটা কেমন যেন হিংস্র রূপেই বলে উঠল, কি হলো বলছিস না কেন মাথা মোটা? কি বলেছিলি রাতে? কাকে কি করিস? আমার কাছ থেকে কি চাই তোর? তুমি থেকে তুইয়ে নেমে যাওয়াটা একদমই ভালো ঠেকলো না মায়রার কাছে। বিষয়টা বেশ সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে তা ধারণা করতে পেরেছে সে। এবার ভয়ে তার বুকটা কামড়ে ধরেছে। ইহাম দাঁত পিষে ক্ষিপ্ত স্বরে বলল, কিরে বল, কি বলেছিলি? কি চাই তোর? কথা বল।
নয়তো গলা চেপে ধরবো। বেয়াদব, উত্তর দে। আমার হাতে সময় কম, উত্তর দে হারামি। ভয়ে কেঁপে উঠল মায়েরা। ভুল করেছে সেই অনুভব হতেই বুঝি তাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। জড়সড় করে গুটিয়ে নিচ্ছে ভেতর থেকে নিজেকে। চোখ দিয়ে নীরবে টপ টপ করে 3 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কাপা কাপা ঠোঁট দিয়ে উচ্চারণ করলো, ডিভোর্স। কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই বজ্রবেগে ইহাম নিজের ঠোঁট দ্বারা কথা বন্ধ করে দিল। আচমকা অনাকাঙ্ক্ষিত অধর স্পর্শে মুচড়ে উঠল মেয়েটা। চোখ খিচে বন্ধ করে ইহামের কালো শার্টটা খামচে ধরে নিল। অনুভব করতে পারলেও মানুষটা হিংস্রতার সাথে প্রগাঢ়ভাবে আঁকড়ে ধরেছে তার অধর যুগল। বেশ খানিকটা সময় পর ইহাম নিজেকে আগলা করে নিল। অগ্নি তীক্ষ্ণ চোখে তাকিয়ে হিসিয়ে বলল, ভুলেও এই কথাটা আর মুখে নেবে না, আর না এই ধরনের ফাতরামি করবে। ফলাফল কিন্তু খুব বাজে হবে মায়েরা, কসম দিয়ে বলছি, খুবই বাজে আর ভয়াবহ হবে। জীবনের প্রথম চুমুটা আমার এভাবে দিতে হলো শাস্তি রূপে। এই ধরনের সস্তা জিদ আমাকে আর দেখিও না। চুপচাপ রেডি হও, যেতে হবে আমাদের। বাহির থেকে আন্তরা বেগমের হাঁকডাক শোনা গেল, মায়েরা, আমারে এইদিকে আয়, জামাই বাবারে নাস্তাগুলি দিয়ে আয়। ইহাম ছেড়ে দিতে মায়েরা আর কাল বিলম্ব করলো না, ছুটে গিয়ে দরজা পেরিয়ে বের হলো। ভাবি, কাজটা কি আপনি ঠিক করলেন? আন্তরা বেগমের চাপা গলার কথাটা মানে ফাতেমা বেগম ধরলেন। তিনি নম্র গলাতেই উত্তর দিলেন, আল্লাহ আপা, আমি তো কিছুই জানি না তেমন। ছেলেটা 9টার দিকে বাসায় এসেছে, হাতে যে কত কি হাবিজাবি নিয়ে এসেছে, তুহিনকে দিলেও জানি না আমি কিছু। আমাদের বাসায় তো 1 গ্লাস পানিও খায়নি, আসছি বলেই বের হয়ে গিয়েছে। পরে তুহিনের কাছ থেকে জানলাম মেয়েটাকে আনতে জামাই নিজেই চলে গিয়েছে ওখানে। কিভাবে বলবো বলুন? জামাই প্রথম আমাদের বাড়িতে এলো, একটু পোলাও, রোস্ট, খাসির গোশত রান্না করেছিলাম। খুব বেশি কিছু করতে পারিনি অল্প সময়ে। এসে পর থেকেই শুধু তাড়া দিচ্ছে চলে যাবে বলে। খুব খারাপ লাগছে আমার। চিন্তা করবেন না আপা, আরেকবার ইহাম বাবাকে নিয়ে যাব আপনাদের ওখানে। আচ্ছা, ওরা কি রওনা দিয়েছে? হ্যাঁ ভাবি, এই তো মাগরিবের পরই বের হলো। জ্যামের পাল্লায় পড়ে 2 ঘন্টা রাস্তায় আসতেই 3.5 ঘন্টা লাগলো। বাসায় পৌঁছাতে পৌঁছাতে তখন রাত প্রায় 10টার মতো বেজে গিয়েছে। ইহামের তখনকার করা কাজের ওপর দুজনের মাঝে তেমন কোনো কথা হয়নি। কয়েকবার চোখে চোখ পড়ার পর দুজনেই সংগোপনে সরিয়ে নিয়েছে। ইহাম নিজেও খুব একটা কথা বলার আগ্রহ প্রকাশ করেনি। বাসায় ঢুকে মহিন সাহেবকে দেখে বিনম্র গলায় ইহাম ওনাকে সালাম জানালো। মহিন সাহেব আপ্লুত হয়ে হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি সকালে এসেই নাকি চলে গিয়েছিলে? জি আব্বু, মায়েরাকে আনতে ফুপির বাসায় গিয়েছিলাম। মায়েরা ভোতা মুখ নিয়ে হনহন করে চলে গেল। ইহাম না চাইতেও ক্লান্ত শরীরটা নিয়েই সোফায় বসলো। মহিন সাহেবের সাথে সৌজন্যতা দেখিয়ে অবসাদ গতর নিয়েই আলোচনায় বসেছে। এক পর্যায়ে ইহাম কৌতূহল দেখাতেই প্রশ্ন করলো, আপনার রিটায়ার্ড কবে আব্বু? আছে বাবা, আরো কয়েক বছর। হাতে কিছু টাকা আছে, ভাবছি পেনশন পাবার পর ফ্ল্যাট কিনে রাখবো। আর যাই হোক, বাকি জীবনের চিন্তা থাকবে না ইনশাল্লাহ। বৃদ্ধাশ্রমের ভাত না খেয়ে তখন বুড়ো বুড়ির সংসারটা কেটে যাবে। এভাবে কেন বলছেন আব্বু? তুহিন আছে, আমি আছি, আমার বাবা মা আর আপনাদের মাঝে তো কোনো পার্থক্য নেই। মহিন সাহেব বুঝি খুব তৃপ্তি তা নিয়ে হাসলেন, জবাব দিলেন, তুহিন আমার খুব ভালো ছেলে, ওকে দিয়ে এই আশা করি না। তবুও ছেলেদের মন বিয়ের পর কি থেকে কি হয় জানা নেই। তাছাড়া ও বিদেশে গেলে আশা করি ওখানেই সেটেলড হয়ে যাবে। ওকে বলেছি, তবে ও রাজি না। পড়া শেষ করে সে দেশে ফিরে আসবে বলে জানিয়েছে। তুহিন খুব ভালো ছেলে আব্বু, ও কখনো এমন করবে না। আল্লাহর দুনিয়ায় সকল ছেলেদের বোঝার তৌফিক দান করুক। আচ্ছা বাবা, তুমি যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমার শাশুড়ি রান্না বান্না মনে হয় শেষ হয়েছে, ডিনারের জন্য এক্ষুনি চিৎকার করবে। ইহাম খানিকটা হেসে এগিয়ে গেল মায়েরার রুমের দিকে। মনে মনে ভাবলো তুহিনের বিষয়টা নিয়ে। ঘরে ঢুকতে দেখতে পেল মায়েরা একটা সুতি 3 পিস পরেছে, আয়নার সামনে বসে হাতে পায়ে লোশন মেখে যাচ্ছে। ইহাম বিছানায় বসতে বসতে বলল,
মাথা মোটা গোবর ঠাসা মেয়েদের শরীরের যত্নের জন্য এত কিছু করতে হয়। এদিকে গবেট মাথাটাই যে ঘুনিয়ে ঘুরে বেড়ায় তার বেলায়। মায়েরা রাগে কটমট করে অগ্নি দৃষ্টি নিয়ে ইহামের দিকে তাকায়। চোখগুলি জ্বলে যাচ্ছে ওই লোকটাকে দেখে। রাগে গজগজ করে জবাব দিল, কি করব বলুন? আমি তো আর আপনার তনয়ের মতো সুন্দরী না, তাই দিতে হয়। কারোর চোখে পড়তে হবে তো, একা তো আর জীবন চলবে না। তার কথায় আচমকায় ক্রোধে ইহাম এক পা এগিয়ে আসতেই ভয়ে সেও বসা থেকে উঠে দাঁড়ালো। পিছিয়ে যেতে চাইলেও সেটা আর হলো না। খপ করে ইহাম তার বাহু চেপে ধরে খিঁচে নিল দাঁত কপাটি। তখনের ডোজটা মনে হয় ভালো হয়নি, তাই না? মানা করেছিলাম না এসব কথা বলতে। ভড়কে গেলেও মায়েরা নিজেকে শক্ত করে নিল, কঠিন গলাতেই শুধালো, তো কি করতে বলেন আপনি? এই নামমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখবো? যে সম্পর্কটার কোনো মূল্যই নেই, সেটা কেন টিকিয়ে রাখবো? পরীক্ষা শেষ হলেই আব্বুকে সব বলবো। তখন? পরীক্ষা? পরীক্ষার পর দেখো না তুমি কোথায় থাকো, তখন দেখবো তোমার তেড়ামি ঘাড়ের প্রতিটা তেড়া রগটা একটা একটা করে সোজা করব। আপনি কি এটা জানেন না মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী, যে বাঁকা জিনিস ঠিকঠাকভাবে সোজা হয় না, বেশি সোজা করলে একেবারে বরঞ্চ ভেঙেই যায় তা। তোমরা মেয়েরা জানো তো শুধু এই একটা হাদিস, সবকটা ঘাড় তেড়ার চাঁদ। বাহির থেকে তখন ফাতেমা বেগমের ডাক ভাসছে। ডিনারের জন্য হাঁক ছাড়ছেন তিনি। মায়েরা ইহামের চোখের দিকে তাকালো, তবুও নিজের কবজির বন্ধন মুক্ত করল না মায়রার বাহু থেকে, বরং একটু শিথিল করে কোমল সুরে বলল, ডিনারের পর্ব তাড়াতাড়ি শেষ করে ঘরে আসবে। আলমারিতে যে প্যাকেটটা আছে ওটা পরে রেডি হবে। কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয়, মাথা মোটা গবেট কোথাকার। হাত ছেড়ে দিয়ে ইহাম ওয়াশরুমে চলে গেল। মায়েরার রাগে শরীর জ্বলে গেল। এই লোকটা তাকে মাথা মোটা গবেট বলে কেন সবসময়? দাঁতে দাঁত লেগে আসে ক্রোধে। পরেক্ষণেই মনে হয় আলমারির কথা। প্যাকেট? কিসের প্যাকেট ওখানে? এই রাতের বেলায় তৈরি হতে যাবে কেন সে? কপাল কুঁচকে আসে মায়েরার। ভেতরের উদ্দীপনা সঞ্চার করে এগিয়ে যায় আলমারির দিকে। তখন মায়ের চেঁচানো শুনে দৌড়ে ঘর থেকে বের হয়। শিপু মনমরা হয়ে বসে আছে। তার মন সন্দিহান, দ্বিধাগ্রস্ত, সূর্য উদীয়মান মতো সত্য। মনটা আজকাল বিষণ্ণ নিস্তেজ হয়ে থাকে। এই মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না সে। শুধু বোঝে তার কোনো কিছুতেই ভালো লাগে না। পছন্দের ফেসবুকও আজকাল বিরক্ত লাগে। উদাস মনে কি কি ভাবে তার কচি মন, সেই সম্পর্কে সে সম্পূর্ণ অনভিজ্ঞ, অচেতন। কেবল নাম না জানা উদ্দেশ্যহীন এক অস্থিরতা অনুভব করে ভেতর ঘরে। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয় না তার। চিকন শরীরটাও আরো জীর্ণ হয়েছে। ক্ষণে ক্ষণে তুহিনের কথা মনে আসে। অদ্ভুতভাবে ভেতরটা ছটফট করে ওঠে কোনো এক কারণে। এই উত্তর খুঁজে না পাবার বিষয়টা তাকে আরো আরো অস্থির আর বিষণ্ণ করে তোলে। মা সেই কখন থেকে ডাকছে খাবারের জন্যে, কিন্তু তার খেতে মন চাইছে না। দুপুরবেলা গুনে গুনে 6 লোকমা খাবার পড়েছিল পেটে। এরপর আর কিছুই খায়নি সে। বিকালের নাস্তায় তার আম্মু তার পছন্দের রামের রকমের রান্না করেছে, তাও খায়নি সে। পেটে খিদেও বা লাগে না কেন? তার এই অনুভূতিগুলি কোথায় কোনো অনুভূতির আড়ালে চাপা পড়ল। বড্ড হতাশ লাগে তার। নিজের মনকে বোঝাতে না পেরে আরো বিষণ্ণতার কালো আধার তাকে যেন আষ্ঠে পৃষ্ঠে নিয়েছে। নিজের উপর বড্ড বিষাক্ত অনুভব লাগে তার। কাল তো আম্মু একবার বলেই বসেছিলেন, তুই কি তুহিনকে পছন্দ করিস? সে তার মায়ের কথার পিঠে কোনো জবাব দেয়নি, বরং নিরুত্তর রয়েছে। তার উপর আজকে ভাইয়ের আগমন তাকে আরো বেশি চিন্তিত করে তুলেছে। ঘরে তুহিন ভাইয়ের বিষয়টা নিয়ে টুকটাক কথা হয়। আব্বু আম্মু কেউ কিছু তাকে সেইভাবে না জিজ্ঞাসা করলেও ভাইয়াও বলে, ওই কঠিন মানুষটার সামনে কি এই বিষয় নিয়ে তাকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে? খাবার খেয়ে এসেই ইহাম আগে আগেই বিছানায় গিয়ে চিত হলো। শরীর অকারণেই যেন ক্লান্ত লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 11টা 16 বাজে। একটু পর মায়েরা এলো রুমে।
নিঃশব্দে গটগট পায়ে এগিয়ে পড়ার টেবিলে গিয়ে বসলো। আইসিটি বইটা নিয়ে ভোঁতা মুখে ঠেসে রেখেছে সেখানে। ইহাম এক পলক তাকিয়ে দেখলো তাকে। দেখে যেন কত মেধাবী ছাত্রটাই না মনে হচ্ছে। এই ঘাড়তারা মেয়ে কি আর এক কথায় তার কাজ করবে? এইটুকু শরীরে কত তেজ দেখো মেয়ের। সবটার সময় ফালতুগিরি তেড়ামি না করলে মেয়ের পেটের ভাত হজম হয় না। হজম শক্তির অভাবে কোষ্ঠকাঠিন্য রোগ হয়। বেয়াদব মাথা মোটা মেয়ে একটা। ইহাম বিরক্ত হয়েই ডাকলো, মায়েরা, কি বলেছিলাম তোমায়? মেয়েটা তার কথা শুনতে পেয়েও এমন ভান করলো যেন ঘরে বাকি আর কেউ নেই। সে খুব মনোযোগী ভঙ্গিতে তাকিয়ে আছে বইয়ে। ইহাম উঠল, দরজার ছিটকিনিটা ভালো করে লাগিয়ে দিয়ে এসে মায়রার সামনে দাঁড়ালো। মায়রা তখন নিরুত্তর, মাথা তুলে তাকায়ও নি, যেমন জোরপূর্বক মুখ গুজে রেখেছে বইয়ের দিকে। ইহাম রাগ দেখিয়ে বইয়ের পৃষ্ঠায় থাবা মেরে হাত রাখে। মায়রার দিকে তাকিয়ে কটমট করে বলে, এদিকে তাকাও বেয়াদব মেয়ে। মায়রা চোখটা বন্ধ করলো। বুঝতে পারলো লোকটা রেগে গিয়েছে, কিন্তু সে নিজেই তো অনুচিত অস্থিরতায় ভুগছে। আজ কেন যেন তার নিজের রুমে এই লোকটার সাথে থাকতে একটা অদ্ভুত লাগছে, একটা অস্বস্তি ভাব হচ্ছে। ভেতরের আলোড়নটা ঢোক গিলে হজম করার চেষ্টা করলো সে। অতঃপর মাথা উঁচু করে তাকালো ইহামের দিকে, শান্তভাবে জবাব দিল, জানেনই তো আমি বেয়াদব। বারবার এই কথাটা বলতে হয় কেন? কিছু বলবেন? লাগবে কিছু? এই মুহূর্তে তুমি রেডি হও, এটাই চাইছি। এত রাতে রেডি হতে যাব কোন সুখে? আপাতত আমার পড়া আছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। তুমি আমার কথা শুনবে না তো? এমন অভিনয় করছো যেন বিশ্বের সেরা ছাত্রী তুমি। মাথায় তো শুধু ওই পচা গোবর ভরা। এখন পড়া বাদে যেটা বললাম সেটা করো। আপনার কথায় আমি কিছুই করতে পারবো না। কেন করতে যাব? কি মনে করেন আপনি নিজেকে? যা বলবেন তাই শুনবো কেন আমি? ইহাম উত্তর দিল না, রাগলও না। উল্টে মায়রার হাতের কবজিটা ধরে টেনে তুলল। আলমারির কাছে নিয়ে গিয়ে নিজেই খুলে শপিং ব্যাগটা বের করলো। সেটা এগিয়ে দিয়ে শান্ত স্থিরভাবে বলল, এটা পরে রেডি হয়ে নাও ফার্স্ট। খুব বেশি সময় দিচ্ছি না কিন্তু। পারবো না আমি? পারবে, অবশ্যই পারবে। আমি বলেছি তাই তুমি পারবে মায়েরা। এই মোলায়েম কণ্ঠে না কিছু ছিল কোনো রুক্ষতা, কঠোরতা কিংবা হুকুমের আভাস। যা ছিল কেবলই তা কোমলতা আর স্নিগ্ধতার আধিপত্য। ভেতরের একঘেয়ে জিদটা দমল যেন মায়রার। সে মাথা নিচু করে নিল, মুখ ঘুরিয়ে প্রশ্ন করলো, কি আছে এতে? শাড়ি। চট করে মায়রা আবারও তাকালো ইহামের দিকে। চোখের ভাষা শান্ত, স্থির, নির্লিপ্ত। নাকের পাটা ফুলিয়ে প্রশ্ন করলো, পরবো না আমি ওটা? আপনি না মানা করেছিলেন আমায় শাড়ি পরতে? আপনি কোন না কোন মেয়ের উপরে ক্রাশ খেয়েছিলেন কলেজে, তাহলে কেন পরবো? এখন তো আর আমি কলেজে পড়ি না, বিএ পাশ করেছি। বউকে শাড়ি পরতে বলবো, দরকার পড়লে বলবো আমাকে আঁচলে বেঁধে নিয়ে ঘুরতে। তোমার মোটা মাথায় অত সব বুঝতে হবে না, তুমি আগে এটা পরে রেডি হয়ে নাও। বেশি সময় নিবে না কিন্তু। আমি ভুলেও এটা পরবো না। আপনার মনে নেই আপনি না কার ওপর জিদ দেখিয়ে শাড়ি পরেছিলেন বলে কি কি বলেছিলেন, কেমন ব্যবহার করেছিলেন? আমার মতো মেয়ের প্রতি আপনার কোনো আগ্রহই নেই বলেছিলেন। তাহলে এখন এত আলগা পিরিতি দেখাচ্ছেন কেন? জানতো, দূরে সরে যান। ইহামের বাড়িয়ে দেওয়া শপিং ব্যাগটা ঠেলে মায়েরা চলে যেতে চায়। পা বাড়াতেই ইহাম খপ করে তার কোমরটা পেঁচিয়ে নিয়ে এলো নিজের কাছে। কানের দিকে মুখ বাড়িয়ে ফিসফিস করে আওয়াজে বলল, পিরিতি দেখাতে চাইনি বলেই তো মানা করেছিলাম মাথামোটা গবেট। তোমার ওই অঙ্গ জ্বালানো গায়ে শাড়ি যে একদমই বেমানান, সেটা তুমি জানতে মেয়ে? যা একদম ঝলসে দেয় অন্তর। একটু স্বস্তির জন্য হৃৎপিণ্ডটা আকুপাকু করে বেসামাল ভাবে। এই মরণ যন্ত্রণা যেন সারা অঙ্গ গ্রাস করতে না পারে। তাই বলেছিলাম কথাটা, যেটা তোমার মোটা মাথার গবর অবধিও যায়নি। এনিওয়ে, শাড়িটা তর্ক না করে তেড়ামি না করে পরবে, নাকি আমি চুপচাপ নিজে পরিয়ে দিব ইউটিউব দেখে? তবদা খেয়ে দাঁড়িয়ে রইল মায়েরা। মুখের বুলি হারিয়েছে সে। কিছুক্ষণ মন্ত্রপুতের মতো ওই মোহচ্ছন্ন মুখের দিকে তাকিয়ে রইল।
অতঃপর শেষের বাক্যটা কান জ্বালিয়ে দিল তাকে। 2 হাত দিয়ে ধাক্কা মেরে সরাই ইহামকে। কটমট চোখে তাকিয়ে হাত থেকে শপিং ব্যাগটা খাবলে নিয়েই ছোটে ওয়াশরুমে। দ্বিধাদ্বন্দ্বে আনচান করে উঠেছে কোমল মনটা। বদ্ধ রুমের ঘোমটা তার মন পিঞ্জিরাকে আর অস্থির শান্ত অশান্ত করে তুলেছে। এই নীরব বোবা ছটফটানো তাকে দিগ্ভ্রান্তও করছে। ব্যথাতুর মুখায়ব নিয়ে ফোনটা হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জলজল করছে ফোনের স্ক্রিনে একটা পরিচিত নাম্বার। যদিও এমন না যে এই নাম্বারটার সাথে সে খুব সহজ এবং সোজা, কিংবা তাদের কথাবার্তাও হয়েছে খুব, তবুও এক বিষাক্ত দুটানা তাকে থমথমে করে তুলেছে। হৃদয়ের তিক্ত যন্ত্রণার ডাক সাড়া দিয়ে অহেতুক দ্বন্দ্ব নিয়ে মারিয়ে তুহিনকে কল দিল সেই নাম্বারটাই। একবার দুবার কল হবার পর রিসিভ করে না সেই কাঙ্ক্ষিত মানুষটা। সবসময় ফেসবুকে ঢুকে থাকা মেয়েটাও আজকাল খুব অনিয়মিত হয়ে যাচ্ছে প্রিয় ফর্ম থেকে। শিফু যেন তার থেকে একদম গুটিয়ে নিয়েছে। বড্ড বিরক্ত আর ব্যাকুল হলো তুহিন। রাগে হুঙ্কার তুলে নিজের ফোনটা ছুঁড়ে দিল বিছানার ওপর। ক্ষণেই ক্লান্ত হয়ে ধপ করে নিজেও বসলো বিছানায়। চোখে মুখে কাতর তিক্ত হতাশার কায়া। অসহায় হয়ে চোখ ঢেকে ফেলল 2 হাত দিয়ে। যতই বলুক সে বিদেশে যাবে না, জেদ ধরে থাকলেও সে ঠিকই সব কাজ চলমান রেখেছে। খুব শীঘ্রই সব ঠিকও হয়ে যাবে। এটাও তার জীবনের খুব বড় একটা অধ্যায়। সুযোগটা হাতছাড়া হলে জীবনটা ধরাশায়ীর দিকে অগ্রসর হবে। ঠিক কিছু একটা ব্যবস্থা করবে সে, মনে মনে ভেবে নিল। এবার তার নিজেকে কিছু একটা করতে হবে। বাবার আশায় বসে থাকা যায় না। ইহাম ভাই এখন একমাত্রই আমার ভরসা। উনি বিচক্ষণ হয়ে নিশ্চয়ই কিছু একটা করবেন। ওরা কেন বুঝতে চায় না শিফুকে আমি পছন্দ করি। টকটকে একটা লাল রঙের শাড়ি পরেছে মায়রা। জানালার ধারে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখের ভাষা অশান্ত চঞ্চল। স্বামী নামক মানুষটাকে পছন্দ করেছে সেই কবে, কিন্তু লোকটার কাছে তার কোনো মূল্যই নেই, আর না কোনো রকম দাম দেয় তাকে। উল্টে সবসময় অবজ্ঞা অবহেলা করে দূরে রাখে। কেন এত দূরত্ব তাদের সম্পর্কের? কিসের? কেন কাছে টানতে চায় না মানুষটা? দায়ে পড়ে কেনই বিয়ে করতে গেল? কি হবে এই মূল্যহীন সম্পর্কটার? বুকটা ভার হয়ে আসে মায়রার। ভেতরটা স্যাঁতস্যাঁত করে ওঠে জলে। রাত তখন 11:52 বাজে। ইহাম নিঃশব্দে এগিয়ে গেল। শাড়ি পরিহিত মায়রার আগুন কায়া তার হৃদয় ঝলসে দেয়। চোখ জ্বালিয়ে অঙ্গার কোলে তুলেছে। ভেতরটা তখন অশান্ত বিক্ষোভ নামে। তবুও ধীর পায়ে একদম চুপটি করে এগিয়ে যায় মায়রার দিকে। একদম পেছনে গিয়ে দাঁড়ায় নিভৃতে। আচমকা শাড়ির আঁচল ভেদ করে মায়রার কোমল উদরে হাতটা ঢুকিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। আচমকা এমন গাঢ় স্পর্শে কেঁপে ওঠে মায়রার সমস্ত শরীর। সেকেন্ড কয়েক সময় নিয়ে বিষয়টা বুঝতেই চোখ নেতিয়ে আসে ব্যাকুলতায়। টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই আড়াল করে নেয় তা। ইহাম ওই তুলতুলে উদরে হাত বুলিয়ে আরেকটু টেনে আনে মায়রাকে। উন্মুক্ত ঘাড়ে আলতো করে চুমু খেতেই শিউরে উঠল মেয়েটা। নিজেকে ধাতস্থ করে লেগে আসা কণ্ঠে জানালো, হুটহাট করে আপনি আমাকে এইভাবে স্পর্শ করবেন না, বিরক্ত লাগে। ইহাম প্রতিক্রিয়া দেখালো না, ঘাড়ের কাছ থেকে মুখটাও তুলল না, বরং এভাবেই ফিসফিস করে বলল, যদি বলি এই বিরক্ত স্থায়ী, তবে মরণের আগ পর্যন্ত এই বিরক্ত তোমাকে বধ করবে। তখন এই বিরক্তের রেশে আরো এক ধাপ বেশি বিরক্ত হবে তুমি, বলদ মেয়ে। দেখুন, ইয়েস মিসেস চৌধুরী, আজ দেখব, সব দেখব, প্রতিটি ভাজে ভাজে পরদে পরদে দেখব। আমার দেখার ধরন না তোমাকে অস্বস্তি কিংবা বিতৃষ্ণায় ফেলে দেয়। মায়রাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ইহাম আলতো করে কানের লতিতে একটা চুমু খায়। এক ভয়ঙ্কর তোলপাড়ে শিউরে ওঠে মেয়েটার, চোখ কপালে উঠে যায়। পরপরই ইহাম একটা কাপড়ে বেঁধে দেয় তার চোখে। ভীষণ বিস্ময়ে সে স্নিগ্ধ কণ্ঠে শুধালো, কি করছেন? চোখে কাপড় বাঁধছেন কেন? ইহাম তার কানের খুব কাছে মুখ নিয়ে এসে তা বেশ টের পাচ্ছে মেয়েটা।
অজানা আশঙ্কায় তার ভেতরটা কাঁপিয়ে তুলছে। শরীরের শিরা উপশিরা যে ছোটাছুটি করছে তা বুঝতে অক্ষম সে। ইহামের একদম ফিসফিস কণ্ঠে কানের লতিতে লাগলো, চুপ একদম। হাতটা শক্ত করে নিজের মুঠোয় নিয়ে আসে। আবারও ফিসফিস কণ্ঠে বলে, শক্ত করে ধরে রাখবে হাতটা, একটুও এদিকে ওদিকে করবে না। চুপচাপ যেদিকে নিয়ে যাব সেই দিকে যাবে। আর মনে মনে ঠিক করে নাও, এই যে হাতটা আমার মুষ্টি যোগে এলো, এই হাত আর ছাড়া হবে না, আর না বন্ধনটা ছিন্ন হতে দিব আমি। মায়রার ভেতরটা লাভার মতো স্ফুটিত হলো। রক্ত কণিকায় উষ্ণ স্রোত বকবক করে প্রবাহ করলো। ভেতরে হাতুড়ি পিটার শব্দ তাকে যেন আরো আবর্তন করছিল। এই লোকটাকে কি করে বোঝাবে? সেও চায় না এই বন্ধনটা ছিন্ন হোক, বরং মনের সূক্ষ্ম ইচ্ছাগুলি তাকে জানান দেয় মানুষটা তাকে বুঝুক, তাকে তার মতো করে ভালো রাখুক। ওই কঠিনতার বৈপরীত্যে কোমলতা পুনঃ পুনঃ হোক। তার সব ইচ্ছে আহ্লাদ পূরণ করুক, তাকে সর্বদা সুখকর একটা মুহূর্ত দিক। কিন্তু হায়, লোকটা যেন তার সম্পূর্ণ চাওয়ার বিপরীত। তার চাওয়া কাঙ্ক্ষিত কোমলতা স্নিগ্ধতার বৈপরীত্যে রুক্ষতা আর কাঠিন্য ভাব পরিপূর্ণ। ধীর গতিতে মানুষটার অনুসরণে হেঁটে যাচ্ছে সে। ঢের অনুভব করতে পারছে। তাদের একতলা বাড়ির ছাদের সিঁড়ির দিকে পা বাড়িয়েছে। চোখ বাঁধা, হাত অন্য হাতে মুষ্টি মেয়েও, তবুও এগিয়ে যাচ্ছে সিঁড়ি ভেঙে। কি হলো, আর কতক্ষণ? আমার চোখের বাঁধনটা খুলে দিন। ইহাম জবাব দিল না। এতে বরং মায়রার মেজাজ আরো খারাপই হলো। এই লোকটা এত কম কথা বলে কেন? একটু কি প্রয়োজন ছাড়া বাড়তি মিষ্টি আলাপ তার মুখে রোচে না? বিরক্ত হলো সে। তার একটু পর ইহাম পেছন থেকে তার চোখের বাঁধনটা শিথিল করতে করতে ফিসফিস করে জবাব দিল, নাও, এবার চোখ খুলতে পারো। চোখের ওপর বাঁধন ছাড়া পেতেই পিটপিট করে তাকালো সে, কিন্তু যেন অন্ধকারের অতলে ডুবে গিয়েছে সে। চোখের আইলানার টানা বলে একেবারে কষলে দিতেও পারল না। তবুও আলতো করে চোখ মেলে আবারও তাকালো সে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিচ থেকেও আলো আসছে না। সংখ্যায় কপাল জড়ো হলো তার। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, এত অন্ধকার কেন? লাইট জ্বালাচ্ছেন না কেন? কি হলো বিষয়টা? উত্তর দিচ্ছেন না কেন? লোকটা কোথায়? কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তাকে এই অন্ধকার ছাদে একা ফেলে কি পালিয়ে গেল? ঘুটঘুটে তিমির আধারে নিজের কায়াটাও স্পষ্ট নয়। মায়েরা শুকনো ঢোক গিলল। ভূতে তার অনেক ভয়। ছুটে যে দৌড় দিবে তারও উপায় পাচ্ছে না। নিচ থেকে মৃদু আলো আসলেও তাকে এতক্ষণ এখানে থাকতে হতো না। ভো মেরে চলে যেতে পারত। আবারও কাঠ গলা ভেজানোর চেষ্টা করে দুই হাত সামনে তুলে এদিকে ওদিকে নাড়ল। কি হলো? কথা বলছেন না কেন? কোথায় আপনি? এদিক ওদিক হাত নেড়েও কাউকে পাওয়া গেল না। হঠাৎ অনেকগুলি কণ্ঠের সংমিশ্রণ বেশ ভারী হয়ে কর্ণকুহর স্পর্শ করল। হ্যাপি বার্থডে মায়েরা। শুনশান নীরবতাকে গ্রাস করে আচমকা এমন মিশ্র ধ্বনি তাকে আটকে তুলল। মুহূর্তে চারপাশ জ্বলজ্বল করে ওঠে। ছাদের পাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটিংও করা। এত সব করলো কখন? মায়েরা মুগ্ধ হয়ে চারপাশটা দেখল। সামনে ইহাম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে পেছন ফিরল। আব্বু আম্মু ভাইয়াকে দেখে খুশিতে চোখ ভরে এলো। আজকে তার বার্থডে, অথচ এত সব সমীকরণে সে নিজেই ভুলে গিয়েছিল। এই মানুষগুলি কি যত্ন করে, সবটাই মনে রেখেছে। চোখ ভর্তি পানি নিয়ে ঠোঁটের কোণে এক চিলতে রোদ ওঠে মায়রার। আদর সোহাগ গলায় অস্পষ্টভাবেই বলে, আব্বু আম্মু। মা বাবার ঠোঁটে তখন বিশ্বজয়ী তৃপ্তির হাসি, যেন জীবনের কঠিন একটা যুদ্ধ জয়লাভ করতে পারছে তাকে এমন মানুষের কাছে তুলে দিয়ে। মহিন সাহেব হেসে হেসে বলে উঠলেন, দেখ না মা, ইহামের কর্মকাণ্ড। সেদিন 10 দিনের ছুটিতে এসেও ছেলেটা কাজের চাপে আবারও ফিরে গিয়েছিল। এখন আবার তোর কারণে 3 দিনের ছুটিতে এসেছে। কাল রাতে চট্টগ্রাম থেকে সকালে বাসায় পৌঁছেছে।
কোনো রকম ব্যাগপত্র রেখে আমাদের বাসায় ছুটে এসেছে, তুই ছিলি না বলে। আবারও ছুটেছে তোকে আনতে। এই সব ব্যবস্থাও সেই করেছে তোর খুশির জন্য মা। মায়েরা হতবিহ্বলের মতো ঘাড় বাঁকিয়ে তাকায়। লোকটা ঠোঁটে আহামরি হাসি না দেখিয়ে কিংবা উচ্ছ্বাসে আহ্লাদে ফেটে না পড়ে কেবল এক টুকরো হাসি তুলে কোমল কণ্ঠে বিড়বিড় করে জানালো, হ্যাপি বার্থডে ডিয়ার, মে অল দ্য উইশ অফ ইয়োর লাইফ বি ফুলফিলড মায়েরা। সাগরের মাঝখানে জলোচ্ছ্বাস হয় না, ভেতরটা তেমনভাবেই যেন তোলপাড় করছে তার, দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে গিয়েছে তা। অদ্ভুত এক আবেশ ছোঁয়া অনুভূতি এসে স্পর্শ করলো তার গাটা, মনটা শিহরণে দুলে উঠল। এই মানুষটা কি আসলেই এমনটা করেছে? সব কি তার জন্য করা? সবই যেন কল্পনায় অবিশ্বাস্য লাগছে, তবুও তৃপ্তির একটা বিস্ময় অন্তঃকরণে শীতল করে তুলল। চোখগুলি দিয়ে পরপর 3 ফোঁটা পানিও নির্গত হয়ে গেল নিমিষেই। আর সবকিছু নিজ হাতে যে আমি রেডি করলাম, তার বেলায় ওই মুখফুলি, আমায় কিছু বললি না? মায়েরা পেছনে ফিরে তুহিনের দিকে তাকালো। ওর মুখের রিয়াকশন দেখে ফিক করে হেসে উঠল, সাথে চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরল যত্ন নিয়ে। পেছন থেকে ইহাম বলল, চিন্তা নেই শালাবাবু, এর জন্য না হয় ট্রিট পাবে। আমার ট্রিট না, আমি সময় মতো নিয়ে নিব ইহাম ভাই, কথা শুধু আপনার দেওয়া নিয়ে। উপস্থিত সবাই তুহিনের কথার গোপন ইঙ্গিতটা ধরতে পারল, তবুও কারোর মুখে রা রইল না আর। ফাতেমা বেগম ইতস্ত বোধ করেই ইতি উতি করলেন। মাহিন সাহেব স্বাভাবিকতা আনতে মায়রাকে তাড়া দিলেন কেক কাটতে। ছোটখাটো পারিবারিক অনুষ্ঠানে তা শেষ হতে রাত প্রায় 1টার কাছাকাছি। সবাই যার যার রুমে চলে গিয়েছে। ইহাম নিজেও অপেক্ষা করছে মায়রার কিছু কথা বলা জরুরি। কাল থাকতে পারবে কি বলা যায় না, বাসায় কাজও আছে, ওখানেও সময় দিতে হবে। সবাই তো নিজেদের রুমে চলে গিয়েছে, মেয়েটা এখনো আসছে না কেন? অধৈর্য হয়ে সে পা বাড়ালো বাহিরের দিকে। তখনই মায়রার আঁচল ঠিক করতে করতে রুমে ঢুকলো। ইহাম তীক্ষ্ণ চোখে এক পলক দেখলো, পরেক্ষণেই চুপচাপ গিয়ে বিছানার উপরে পা ঝুলিয়ে বসলো। মায়রার ভেতরে তখন সংকোচ ভাব, কিছু বলতে গিয়েও পারছে না, কোথাও একটা বাধা পাচ্ছে সে। কিন্তু মনে হচ্ছে অন্তত একটা ধন্যবাদ তাকে জানানো উচিত, কিংবা কিছু জিজ্ঞাসা করা। ওদিক ফিরে করা তার ব্যতিব্যস্ত, বিভ্রান্তিকর, তার সবটাই নজরে বুলাচ্ছে ইহাম। সে শুধু নীরবে রয়ে সূক্ষ্ম দৃষ্টি দেখতে থাকলো মাথা মোটা মেয়ে করে। নিজের সাথে নিজের নীরব দ্বন্দ্বের পর নিজেকে হালকা করতে তপ্ত শ্বাস ছুড়ে সে এদিকে ঘুরে ইহামকে অমন নিঃস্বার্থ চোখে তাকিয়ে থাকতে দেখে থমকে যায় পুরো, বিব্রত বোধও করে বিস্তর। ওই ইতস্ত বোধ সাথে নিয়েই অস্থির ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপে, ঘোর লাগা চোখে ধারালো নজরে ইহাম খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে মেয়েটাকে। টকটকে লাল শাড়ি পরনে গায়ে, আকর্ষণীয় লতানো অঙ্গ, মাথা হ্যাং করে দেয়। শরীর কিছু ভাবও স্পষ্ট বোঝে যেন। মুখে খুব বেশি প্রসাধনীর ছাপ নেই, চোখে শুধু আইলাইনার টানা, ঠোঁটে হালকা লাল রঙের প্রলাপ। তবুও ইহামের এত বছরের নিভিয়ে রাখা অনল দাবানলের মতো বিস্তৃত হতে চাচ্ছে, তাণ্ডব হচ্ছে যেন নীরবে নিঃশব্দেই। বুকের ভেতর তখন লণ্ডভণ্ড হওয়া স্পৃহার উৎপাত। এক দৃষ্টিতে সে এলোমেলো চোখে তাকিয়ে দেখছে মায়রার মুখের দিকে। তার অমন চাহনি মায়রাকে আরো বিব্রত বোধ করে ফেলেছে, স্পষ্ট সেটা। তবুও দৃষ্টি সংযত করে কোনো তাড়া নেই। ওই গভীর চোখের গাঢ় চাহনিতে তলিয়ে যাচ্ছে মায়রা। আরো বেশি তার অস্বস্তি হচ্ছে, গলা শুকিয়ে চৌচির হয়েছে। তবু কোনো রকম ধরে আসা কণ্ঠে বলল, আপনি এখানে এসেছেন কেন? খুব বেশি দূরে না থাকায় হাতের প্যাচ মুহূর্তেই মায়রাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এক চুটিতেই মেয়েটাকে নিজের কোলের ওপর বসিয়ে দিল। বিষয়টার খুব বেশি মজা বা লজ্জায় মাথা নুইয়ে দিল মায়রা। একটু সময় নিয়ে ওঠার প্রচেষ্টা করতেই ইহাম শক্ত চোখে চেপে ধরল নিজের উরুর ওপর। মোহভরা কণ্ঠে ফিসফিস করে বলল,
তুমি জানো না তখন তোমার বাপে বলেনি সেটা? দেখুন, ছাড়ুন আমায়। ছাড়ছি না, কথা আছে আমার। ঠিক আছে, সেটা আমায় ছেড়ে দিয়েও তো বলা যাবে। নামতে দিন আমায়। মায়রার একরোখা ভাব দেখে ইহাম চট করে আবারও তার গালে ছোট্ট একটা চুমু খেলো। ফিসফিস করে জানালো, আবার কোনো কথা বললে এর বেশি কিছু হবে কিন্তু। দেখুন, তড়িৎ গতিতে ইহাম ঠোঁট আঁকড়ে ধরল তার। এই মেয়েকে কোনো কিছুতেই হলেও কাবু করতে হবে তাকে। তেড়ামি শুরু করলে মেয়েটা থামতেই চায় না। বেশ গাঢ় অধর স্পর্শে সমাপ্তি টেনে ছেড়ে দিল ইহাম। আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে চাইছি মায়েরা। খুব মনোযোগ দিয়ে আমার কথাই মনোনিবেশ করো। এই মুহূর্তে কথাগুলি ক্লিয়ার করতে চাইছি। আরো বেশি সময় নিয়ে বিষয়টা ঘোলাটে করে পরিস্থিতিটা জটিল করা সমীচীন নয়। ভয়াবহ লজ্জায় লাল হয়ে আসা মায়েরা মাথা নিচু করে চুপটি করে বসে আছে, নড়ছেও না। নড়লে আবার যদি লোকটা কিছু করে বসে। মাথাটা নিচু করেই শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচিয়ে যাচ্ছে একাধারে। মায়েরা, আমি ছোটবেলা থেকেই একটু কঠিন স্বভাবের। বাহিরের সবার কাছে যেটা রুক্ষতা, কাঠিন্য, আমার কাছে সেটা সহজবোধ্য। আমি মনে করি না আমার মাঝে খুব বেশি কঠিন স্বভাব আছে। আমি সবার কাছে আমার অনুভূতি কিংবা ভালো লাগা বলে বেড়ানো পছন্দ করি না। নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো আমার একান্তই আমার। সেগুলি আমি কেবল নিজের মাঝেই ধারণ করি। তবে আমি বুঝতে পারি আমার আশেপাশের সকল মানুষ আমায় কঠিন মনে করে। একটু রকচটাও আমি। খুব বেশিক্ষণ নিজের মেজাজ ধরে রাখতে পারি না। তার ওপর আমার কাজের সূত্র আমাকে আরো খিটখিটিয়ে বানিয়ে দিয়েছে। একজন স্পেশাল ফোর্স ইউনিটের প্রশিক্ষক হিসাবে কাজ সব দুর্দান্ত রকমের কঠিন এবং দুরূহ। সব মিলিয়ে খুব অল্পতে রেগে যাওয়ার স্বভাব তৈরি হয়েছে আমার। আমি সবসময় চাইতাম আমার জীবন সঙ্গী হবে ম্যাচিউরড, যে আমাকে আমার মতো করে বুঝে নেবে। আমার সব আচরণ ব্যবহার সবগুলি যত্ন করে বিচক্ষণতার সাথে সামলে নিতেও জানতে হবে। আমার এই কঠিন স্বভাবের খেই হারানো মেজাজ নিজে দক্ষভাবে সামলে নিয়ে আমাকে আমার মতো করে বুঝবে। কিন্তু ভাগ্য আমার হাতে এমন একজনকে তুলে দিয়েছে যাকে আমার নিজেকেই বোঝাতে হয়, যার মাঝে ম্যাচুরিটি নেই, উল্টো বাচ্চামি আর তেড়ামিতে ঘেরা। যে আমাকে নিজের থেকে বুঝে নিবে তো দূরে, যাকে আমি বুঝতেই পারছি না সবটা। মায়েরা নিস্তব্ধ হয়ে বসে ইয়াহামের কোলে, হাত দুটি নাড়াও বন্ধ করে দিয়েছে সেই কখন। মাথা এখন অবধি ওপরে তুলে ইহামকে দেখল না। তার এমন নিশ্চুপতা নীরবে দেখল ইহাম। আবারও মুখটা কিছুটা কাছে রেখে বলল, ছুটিতে এসে বাবা আমায় বিয়ের জন্য বুঝিয়ে বলে। আমিও রাজি হয়েছিলাম। বিয়ের দিন এসেই তোমায় প্রথম দেখেছিলাম আমি। নিঃসন্দেহে তোমার রূপের মুগ্ধতা আমার মাঝেও ছড়িয়ে গিয়েছিল। সেই দিন শুনতে পেয়েছিলাম তোমার 18 বছর হয়নি আর ইন্টার পড়ুয়া। সব সময় চেয়েছিলাম ম্যাচিউর একটা মেয়ে, আর সেখানে এমন বাচ্চা মেয়েকে বউ, সেটা মানতে পারি না। বিয়ের পর দিনই আমি চট্টগ্রামে ফিরে গিয়েছিলাম। তোমার রূপের মুগ্ধতা আমার দৃঢ় ব্যক্তিত্বকে ছাপাতে পারেনি। আমার ভেতরকার বৈশিষ্ট্য কিছুতেই মানতে পারছিল না বিষয়টা। মাথায় কাজ করতে 18 বছরের একটা মেয়েকে বিয়ে করেছি, যেটা আইন বিরুদ্ধ। একজন প্রশাসনের লোক হয়েও এটা আমি মানতেই পারছিলাম না। তোমার বয়সটা আমায় খুব বেশি ইফেক্ট করেছিল, যেটার মূল এখনো তোমার মাঝে বিদ্যমান। ইহাম তাকালো মায়রার দিকে। চোখ দিয়ে টপ টপ করে মেয়েটার পানি পড়ছে। খুব ধ্যান দিয়ে ইহাম সবটা খেয়াল করলো। অতঃপর সময় লাগিয়ে চোখের পানিটুকু মুছে দিল। প্লিজ কেঁদো না, আমার আরো কিছু বলার আছে। মায়েরা তখনও নাক টেনে নিচ্ছে। তাকে স্বাভাবিক হতে ইহাম সময় দিল। নিজেও নরম সুর তুলল। দেখো মায়েরা, আমি জানি তুমি ছোট, তোমার আর আমার এজ গ্যাপটা খুব বেশি। হ্যাঁ, আমার তোমাকে একটু সময় দেওয়া দরকার ছিল, কিংবা তোমার সাথে সহজ হওয়া। কিন্তু বিশ্বাস করো, আমি সেটা পারিনি। আমার মনেও হয়নি সেটার প্রয়োজন। আমার কঠিন ব্যক্তিত্বটা শিথিল হয়নি সেই বিষয়ে।
তাই বিয়ের 3 মাস পরও আমি তোমার সাথে যোগাযোগ করিনি। এর পরের বিষয়গুলি যদি বলো তবে সেটা বলবো তোমার বিয়াদবির ফল। আগেই বলেছি তুমি নিঃসন্দেহে মোহনীয়া একজন। শাড়ি তোমায় বেমানান রূপে ঝলসে দেয় তোমার অঙ্গকে। ওই রূপে দ্বিতীয়বার দেখে নিজেকে অস্থির লেগেছিল আমার সেদিন। হ্যাঁ, মানছি সেই বারণ করাটা আমার ভুল প্রক্রিয়ায় ছিল। তবে এটা ঠিক কলেজে আমি শাড়ি পরা একটা মেয়ের উপরে ক্রাশ খেয়েছিলাম, কিন্তু তার জন্যই যে মানা করেছি বিষয়টা তেমন নয়। তোমার রূপ আমার হিংসাত্মক করেছিল, সেটা আমি মানতে পারিনি। ওই আগুনে ঝাঁপ দিতেও চাইনি, তাই বুঝিয়ে বলাটা আমার সমীচীন লাগেনি। এর পরের বিষয়গুলি কার কাছে কেমন জানি না, তবে আমার কাছে বেয়াদবি, কথার অবাধ্যতা কিংবা বেয়াদবি আমি মোটেও সহ্য করতে পারি না মায়েরা। আমার কথার পিঠে হোক বা ব্যবহারে তুমি আমার সাথে বেয়াদবিই করেছো। মায়েরার কান্না আর দেখে কে, কান্নার ফলে তাকে ফুপিয়ে তুলেছে। আমি জানি তোমার বয়সী মেয়েরা কেমন হয়, কি চায়, তবে ট্রাস্ট মি, আমি সেরকম নই। আদরের গদগদ হওয়া রসালো সোয়াগে ডুবে যেতে পারি না আমি। আমি আমার ভেতরের ভালো লাগাগুলি আবলীল ভাবে প্রকাশও করতে পারি না মায়েরা। আমি এরকমই, কারণ এই রকম। তোমার তোমায় এইভাবে রাখতে কিংবা সম্পর্কের দূরত্বটুকুও আমি নিতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। আমি ভেতরের কথাগুলো তোমায় বোঝাতে পারছি না, তবে শুধু বলবো তোমায় ভালো দেখতে চাই আমি। ভালোবাসি কিনা জানি না, তবে মনে হয় তোমায় ভালো লাগে। এই প্রথম বোধহয় আমি শুধুমাত্র তোমার বেয়াদবিগুলি এইভাবে মেনে নিয়েছি। মায়েরা, স্বামী স্ত্রীর বন্ধনটা অটুট, কিন্তু সামান্য তুচ্ছ কারণে ছাড়াছাড়ি বিষয়গুলি আসা উচিত নয়। আমি চাইছি না এই পবিত্র সম্পর্কটা ছিন্ন করতে। আমি আমার দিক থেকে চেষ্টা করব, কিন্তু তুমিও একটু ম্যাচিউর হবার চেষ্টা করো। এই তেড়ামি বেয়াদবি অভদ্রতা না দেখিয়ে আমাকে একটু বোঝার চেষ্টা করো। আচমকা মায়েরা ইহামের গলা জড়িয়ে ধরল, ঘাড়ে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করতে লাগে। ওই উষ্ণ পরশের দিশেহারা হলো ইহাম। ভেতরের সত্তা আরো মাথা চাড়া দিচ্ছে। আপনি খুব পচা, অনেক খারাপ লোক। আপনি একটা পাষাণ মানব। আমার সাথে ভালো করে কথা বলেন না, সব সময় কঠিন ভাব দেখান। অথচ আমি চাই আপনি আমার সাথে ভালো করে কথা বলুন। আমায় একটু সময় দিন, আমাকে আদর করে নিজের সাথে জড়িয়ে নিন। কিন্তু আপনি সব সময় আমায় অবহেলা করেন। কেন ক্যাপ্টেন সাহেব, কেন? ইহাম মায়রাকে গলা ছাড়িয়ে আনলো। 2 হাত দিয়ে মায়রার চুল ঠিক করে কপালে নরম ভিজে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর 2 গালে পরশ বুলিয়ে গভীর তীব্র করে ছুঁয়ে দিল ঠোঁটগুলিও। আদুরে গলায় বলল, সময় হলে পুরো মায়রাটাকে নিজের কবলে নিয়ে আসবো, কথা দিলাম। মায়রার নিঃশ্বাস তখন বেগতিক ঘন। ওই ঘন নিঃশ্বাস পুরো মুখে ছুঁয়ে দিতেই আরো পাগল পাগল হয়ে ওঠে ইহাম। নিজের দারুণ কড়া ভাবে শাসানো কিংবা বারণ কোনো কিছুই যেন মানতে চায় না তার ভেতর সত্তা। নিজেও যেন উচ্ছৃঙ্খল হবার আশঙ্কা পায়। না পারছে নিজেকে ডুবিয়ে দিতে মায়রার মাঝে, আর না পারছে এমন মাতোয়ারা মুহূর্তটাকে 2 হাত দিয়ে ঠেলে দূরে যেতে। উফ, অসহ্য লাগছে সবটা। তীক্ষ্ণ চোখে মায়রার লজ্জায় রক্তিম হয়ে আসা বদনে ঘন ঘন নিঃশ্বাস নেবার দৃশ্যটা যেন খ্যাপাটে করে তুলল তাকে। মুহূর্তে ঠোঁট বুলিয়ে দিল মায়রার গলায়। অস্থিরভাবে হাত বিচরণ করলো শরীরের ভাঁজে ভাঁজে। মায়রার প্রতিটি লোমকূপ যেন শীতল বরফে পরিণত হচ্ছে। চোখ খিচে সেই অস্থির যন্ত্রণাটিকে গিলছে শুধু। খুব গভীরে চলে যেতেই আবারও দৃঢ় ব্যক্তিত্ব ইহামের কানে কানে কিছু বলে গেল ফিসফিস করে। নিজের ঘোর লাগা চোখগুলি জট খুলল। মনে হলো না এক্ষুনি নয়, এটা সঠিক সময় নয় ইহাম। বিষয়টা যদি ভুল হয়, যার ভয়াবহ ফল যদি পড়ে মেয়েটার উপর। আচমকা ইহাম শাড়ির আঁচল ঠিক করে দিল মায়রার। ঝট করে উঠে দাঁড়ালো মায়রা, খপ করে চেপে ধরলো হাতখানা। মাথা উঁচু করে তাকিয়ে রইল ইহামের দিকে। ইহাম সময় নিয়ে ঘাড় বাঁকালো। মায়রার দিকে চেয়ে ওই করুণ লাজুক মুখশ্রীটা দেখে বুক কামড়ে উঠল। মেয়েটা এভাবে কেন তাকাচ্ছে তার দিকে? ওই চোখের ভাষা এমন কেন? বেশ নেশা নেশা লাগছে। সে বুঝতে পারছে না তার বুকের ভেতর দাবানল সবকিছু ভস্ম করে দিচ্ছে, তবুও কেন আটকাচ্ছে তাকে।
মায়রা, প্লিজ ক্যাপ্টেন সাহেব, আমাকে দূরে ঠেলে রাখবেন না, আমি কষ্ট পাচ্ছি। মায়রা, কিছুদিন পর তোমার ফাইনাল এক্সাম, এই সময় ভুল কিছু হয়ে যাক চাইছি না, এক্সামটা শেষ হোক, আমরা সময় নিয়েই এগোবো। দোহাই লাগে আপনার, আপনি আমায় আর অবহেলা করবেন না, এটা আমি আর নিতে পারছি না। কেন এমন করছেন? কাছে টানতে কি সমস্যা আপনার? আর অবহেলা করবেন না আমায়, প্লিজ ইহাম। দাঁত পিষে আসে ইহামের, হৃদয় দোটানা, সব কিছু যেন ব্যর্থ হয় মেয়েটার কণ্ঠ আর চেহারার বদলে। বজ্রবেগে ঝাপটে নেয় মায়রাকে, খ্যাপাটে বাঘের মতো মুখ ডুবায় মায়রার গলার নরম ভাঁজে। নিঃশ্বাসের পাল্লা রাতের সাথে সাথে ঘন হয়, গাঢ়ভাবে ছেয়ে যায় নিশীথের রং। কোথাও যেন কোনো তৃপ্তির ডাক পরিবেশকে আলোড়িত করে, ছিন্নতার বন্ধন থেকে মুক্ত করে এক পবিত্র বন্ধনের জোর।